বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের স্ক্রিনে যে মহিলাটা আসছে তার নাম হলো লরা লুমার। এটা বেসিক্যালি আমেরিকার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, ট্রাম্পের স্পিরিচুয়াল টিচার। মানে ট্রাম্প অনেক কিছু ডিসিশন নেওয়ার আগে এই মহিলা থেকে আলোচনা করে, আর এটা ট্রাম্পের জন্য এত বড় সাপোর্ট যে আপনারা কল্পনাও করতে পারবেন না। এখন শুনুন হয়েছেটা কি। এই মহিলাটা বলেছে যে আয়াতুল্লাহ খামেনাইর নামাজের জানাজা ইরানে হতে যাচ্ছে। এই মহিলাটা ইসরায়েলকে বলছিল, তোমরা ইরানে মিসাইল মেরে দাও, ওখানে বম্বিং করো তোমরা, আর এর থেকে বড় সুযোগ আর কখনো আসবে না। আর ওখানে যতগুলো লোক দাঁড়িয়ে থাকবে সবাইকে মেরে ফেলো। যেহেতু ওখানে তাদের সরকারি লোক থাকবে, সামরিক অফিসার গুলো থাকবে, তাদের স্পিকার থাকবে, আর দুনিয়ার বড় বড় লোকগুলো ওখানে থাকবে। আর যে অফিসিয়াল লোকগুলো ইরানে লুকায়িত অবস্থায় ছিল তারাও সামনে এসে থাকবে ওই সময়, আর তখন তোমরা তাদেরকে মেরে ফেলবে। আর এর থেকে ভালো সুযোগ আর আসবে না ইরানের ভিতর রিজিম চেঞ্জ করার। আসলে এই মহিলাটা যে কথাগুলো বলছে, ট্রাম্প অনেক কাজ এই মহিলা থেকে পরামর্শ নিয়ে তারপর করে। আর যখন কথা আসে ইসরায়েলের, ইসরায়েল তো এটা করতে পারে, কারণ তাদের কাজই হলো এটা। এই সকল কিছুর ভিত্তিতে ইরান একটা ওয়ার্নিং জারি করেছে ইসরায়েল এবং আমেরিকাকে, যদি কোনোভাবে অ্যাটাক হয় ইরানে, তেহরানে অথবা অন্য কোনো জায়গায়, তাহলে আমরা রক্ত দিয়ে তোমাদের দেশ লাল করে দিব। এখন অবাক করা বিষয় হলো এটা যে ইরান এই কথাগুলো এই মহিলাটাকে বলে নাই, কারণ অনেকে অনেক কথা বলে, তাই ইরান অফিসিয়ালি এই কথা বলছে ইসরায়েল এবং আমেরিকাকে। আপনারা একটা কথা মনে রাখবেন, ট্রাম্প কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের মানসিকতার লোক। আর ইসরায়েল থেকেও আপনারা কোনো পজিটিভ আশা করতে পারবেন না, যারা 160 এবং 170-এর মতো স্কুলের বাচ্চাদের মেরে ফেলছে ইরানে। তো আপনাদের কি মনে হয়, তারা কি এখানে অ্যাটাক করতে পারবে না? আর সবচেয়ে বড় বাধা হলো আয়াতুল্লাহ আলী খোমেনি জীবিত থাকা অবস্থায় 5টা ধাপ তৈরি করে গেছে, আর বলে গেছে আমি এবং রাষ্ট্রের দায়িত্ব থাকা লোকজন যদি মারা যায়, এর পরবর্তীতে রাষ্ট্রের দায়িত্ব থাকা লোকজন কারা হবে, তারাও যদি মারা যায় দ্বিতীয় গ্রুপ কারা হবে, এরপর তারাও যদি মারা যায় এরপর তৃতীয় গ্রুপ কারা হবে। এই সকল জিনিস সে মৃত্যুর আগে বলে গিয়েছিল। আর এখন কি হচ্ছে দেখেন, যখন অ্যাটাক হয়েছিল তখন একজনের আন্ডারে দায়িত্ব দেওয়া বাদে নিচে থেকে 30 থেকে 32 কমান্ড সেন্টার ছিল তাদের, তারা সবাই অ্যাটাক করছিল। এই জন্য এইবার ইরান সাকসেসফুল হয়েছে। এই জন্য আয়াতুল্লাহ আলী খোমেনি বলতো যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমল করি, আর তার উপর আমল করে আমরা এই সকল কাজ করেছি এবং সাকসেসফুল হয়েছি। আর এই কথাটা মনে রাখবেন যে উনি জীবিত থাকতে ওনার কাছের লোককে ক্ষমতা দেওয়ার জন্য সিলেক্ট করে নাই, মানে তার ছেলে অথবা অন্য কেউ। আর দেখুন অনেক বড় বড় পার্সোনালিটির লোকজনরা এই জানাজায় শরিক হবে না, কিন্তু সারা দুনিয়া থেকে লোক আসবে। আর আরেকটা ব্যাপার, আলী লেরেজানিকেও মেরে দেওয়া হয়েছে। ইরান গতবার যে কাজটা করেছে, যেটাতে তাদের অনেক বেশি ব্ল্যান্ডার হতো, আলী লেরেজানির কথাই ধরে নেওয়া যাক। আলী লেরেজানি এবং এই সকল লোক তারা সরাসরি লোকজনের সামনে চলে আসতো। তারা এটা জানতো না যে তাদের সাথে অনেকজন লোক যারা সেলফি তুলতো, রাস্তায় নেমে পড়তো, এটা যুদ্ধের সময়কার কথা। এই যে সকল লোক তারা বেসিক্যালি যারা সেলফি তুলতো, আসলে তারা ইসরায়েলের জন্য কাজ করত। এরপর ইসরায়েল তাদের লোকেশন ট্রেস করত, এরপর তাদেরকে মেরে ফেলতো। এই জন্য ইরান এই কথাটা ভালোভাবে জানে। তো এবার জানা যায় কিছু প্রমিনেন্ট লোকজন তো থাকবেই, কিন্তু ওই যে বড় বড় পার্সোনালিটির লোকজন আছে, যেমন তাদের সামরিকের অনেক গুরুত্বপূর্ণ লোক, অথবা মোস্তফা খামেনাই তার নিজের বাবার জানাজাতেও যাবে না। ক্লিয়ারলি সবকিছু ভালোভাবে বোঝা যাচ্ছে আমেরিকা আর ইসরায়েল কি করতে যাচ্ছে। আলী লেরজানিকে তখন মারা হয়েছে যখন আলী লেরজানি ইরানের ডিফেক্টো লিডার ছিল। দেখুন ইসরায়েল এটা চায় যে আমরা যদি সাধারণ মানুষের কাছে এদেরকে মেরে ফেলি তাহলে আমাদের জন্য আরো সহজ হবে কাজ। দেখুন ইরানে এখন টপ লেভেলে যারা আছে তাদেরকে কেউ চিনে না, তাদেরকে যদি মেরে ফেলা হয় এর পরবর্তী গ্রুপগুলো সামনে আসবে যেগুলো তারা আগেই তৈরি করে রেখেছিল। এরপরে যদি তাদেরকেও যদি মেরে ফেলা হয় এরপরে তৃতীয় নাম্বার গ্রুপও চলে আসবে উপরে। এই যে সিনারিও এটা চলতেই থাকবে। তারা ভাবতো যে ইরান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু যখন আলী লেরজানিকে মেরে ফেলা হলো এরপরে ইরান আরো বেশি মজবুত হয়ে দাঁড়ালো। এখন ইরানে প্রথম ধাপের মানে যারা জীবিত আছে যেসব রাজনীতিবিদরা, এবং দ্বিতীয় ধাপের রাজনৈতিক লিডার এবং তাদের সুপ্রিম লিডারের কাছে আছে। আমেরিকা ইন্টেলিজেন্ট রিপোর্ট পেয়েছে যে যদি দ্বিতীয় ধাপের লোকদের মেরে ফেলা হয় তাহলে তৃতীয় ধাপের লোকগুলো ইরানে এসে তারা সরকার গঠন করবে। তারা তো কোনো কথা শুনতে এবং করতে রাজি না। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, ইরান কিভাবে তাদের শর্তগুলো মানিয়ে নিয়েছে। এখন অবস্থায় যেসব লোকদের মধ্যে উদারতা এবং আলোচনা করার মতো লোক ছিল তারা সবাই মারা গেছে। আর এখন যারা আছে,
যারা ডায়ালগের মধ্যে আছে এখন আর যারা ডায়ালগের মধ্যে আছে এখন এরা সবাই হার্ড লাইনার, মানে তারা মাথায় কাফন বেঁধে আসছে, এদের মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই। এই জন্য আপনারা যদি লক্ষ্য করে দেখেন একটা শর্ত এরকম নাই যে ইরান না মানিয়ে ছাড়ছে, সবগুলো শর্ত তারা মানিয়েছে। এখন যে সকল লোক আসছে ইরানে তারা লড়াই করার মতো লোক, তারা আলোচনা করার মতো লোক না। যদি এদের মধ্যে কাউকে টার্গেট করে মারা হয় তাহলে ইরান জাহান্নাম তৈরি করে দিবে এসব দেশের উপর। তো এসব জিনিসগুলোর মধ্যে অনেক ক্ষতির দিকে যাচ্ছে জিনিসগুলো। দেখুন এখন এই যে ইরানের ইনকলাব ফোর্সের যতগুলো উপরের লেভেলের ফোর্সদের প্রমোশন হয় তারা লম্বা সময় ধরে শাম, ইরাক এবং লেবাননে কাজ করে আসে। এখন প্রশ্ন এটা আসে যে সুপ্রিম লিডারের যে ইলিট লোকগুলো আছে যারা গোপনে পুরো ইরানকে চালাচ্ছে তারা জানাজায় উপস্থিত হবে কি না। দেখুন মোস্টলি সম্ভাবনা আছে যে তারা এই জানাজায় উপস্থিত থাকবে না। আর ওইদিকে ট্রাম্পের অবস্থা যদি দেখেন, আজকে আমেরিকার ডেটা আসছে যে জব ক্রিয়েট হয় নাই ট্রাম্পের দ্বারা আমেরিকায়। আসলে হয়েছে এটা যে ট্রাম্প অনেক সময় ধরে গোল্ডকে ডাম্প করার চেষ্টা করছে, যার কারণে জব ক্রিয়েট হয় নাই। যেটার ইম্প্যাক্ট এটা হয়েছে যে আমেরিকার যে ইকোনমি সেটা আগে যাচ্ছে না। যখন এই ধরনের সমস্যা হয় তখন আমেরিকার ইকোনমিকের উপর লোকজনের ভরসা উঠে যায়, তখন লোকজন সেফ হেভেনের দিকে ছুটে যায়। এরপর তখন গোল্ডের দাম অনেক উপরে চলে গিয়েছিল অল্প কিছু সময়ের মধ্যে। তো এসব অবস্থায় আমেরিকার জন্য অনেক বেশি সমস্যা। আর গোল্ডের দাম এখন উপরে যেতে শুরু করেছে, যদিও তারা গোল্ডের দাম ক্র্যাশ করতে চেয়েছিল, কিন্তু এখন আউট অফ কন্ট্রোল হচ্ছে এসব জিনিস। এটা হলো আমেরিকার অবস্থা। আমেরিকা চাচ্ছে যে গোল্ডকে ক্র্যাশ করতে, আর অন্যদিকে চায়না অথবা আমেরিকার ভিতরে লোকজন আমেরিকার ইকোনমিক প্রতিকূল পরিস্থিতি দেখে তারা গোল্ডকে আবার উপরে নিয়ে যায়। কেউ এখন বুঝতে পারতেছে না যে মার্কেট এখন কোথায় যাচ্ছে। এসব পরিস্থিতির মধ্যেও যদি তারা কাউকে মারতে চায়, যুদ্ধ করতে চায়, তো আপনারা মনে করেন এরপর আর লড়াই থামবে না। দেখুন এখন সিনারিও এটা যে গলফ কান্ট্রি থেকে অনেকজন লোক এই জানাজায় উপস্থিত থাকবে, এমনকি বাংলাদেশ থেকেও অনেক লোক যাবে, আর ইন্ডিয়া, পাকিস্তান, রাশিয়া, চায়না থেকেও অফিসিয়ালরা যাবে এই জানাজায়। তো আপনারা যদি এই সকল অফিসিয়াল এবং ডিপ্লোম্যাটিক লোকদের উপস্থিতিতে হামলা করেন তাহলে আপনারা পুরো দুনিয়ার বিরুদ্ধে লড়াই শুরু করে দিবেন। দেখুন আমেরিকার ব্যাপারে যতটুকু বলা যায়, আমেরিকা হয়তো এই হামলা নাও করতে পারে, কিন্তু ইসরায়েল থেকে আপনারা যে কোনো কিছু আশা করতে পারেন। ও অ্যাটাক করতে পারে। যখন তারা আয়াতুল্লাহ খোমেনিকেও মেরে দিয়েছে, তার সাথে ওই সকল লোক যারা আলোচনা করতে চেয়েছিল তাদেরকেও মেরে ফেলা হয়েছে। আমেরিকা ভাবছিল যে যারা আলোচনা করতে পারে তারা বেঁচে যাবে, আমরা তাদের সাথে আলোচনা করব, কিন্তু পরে তারাও মারা গিয়েছে এই হামলায়। এরপরে কি হলো? এরপরে ইরান কোনোভাবেই আলোচনা করতে চাচ্ছিল না। এরপর আমেরিকা কখনো কাতারকে বলছিল, কখনো অন্য দেশকে বলছিল, আবার কখনো আরেকজনকে বলেছিল যাতে করে আমাদের সাথে আলোচনা করে ইরান। এট দি এন্ড তারা